আজকে দেখো প্রসিডিউর এন্ড কল ইনস্ট্রাকশন থেকে পড়ি আমরা যে প্রসিডিউর নিয়ার প্রসিডিউর ফার। প্রসিডিউর হচ্ছে গ্রুপ অফ instructions that is subroutine or function that usually perform a specific task. আচ্ছা, তোমরা সি প্রোগ্রামে ফাংশন করছো না? ফাংশন স্যার, তারপরে এই যে ম্যাটল্যাবেও তোমরা বিভিন্ন ধরনের ফাংশন, আবার এই যে আমরা ল্যাব করলাম, ল্যাবের মধ্যে ওই যে টাইমার ফাংশন, এরকম বিভিন্ন ধরনের ফাংশন তোমরা দেখছো না? জি স্যার। প্রসিডিউরটা হলো ওরকম একটা ফাংশন। আসলে প্রসিডিউর বিষয়টা হচ্ছে একটা ফাংশন, বুঝতে পারছো? আমরা যেরকম সিতে ফাংশন কল করি বা বিভিন্ন প্রোগ্রামিং এর মধ্যে ফাংশন কল করি, তো এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের মধ্যে প্রসিডিউর হচ্ছে এরকম একটা ওরকম ফাংশন। প্রসিডিউরকে আমরা কল করতে পারি। প্রসিডিউর নিয়ার, প্রসিডিউর ফার, দুই ধরনের প্রসিডিউর আছে বা ফাংশন আছে। প্রসিডিউর মানে হচ্ছে গ্রুপ অফ ইনস্ট্রাকশনস আর সাবরুটিন আর ফাংশন, এখানে লেখা আছে। হ্যাঁ, সাবরুটিন আর ফাংশন that usually perform a specific task. A procedure begins with procedure directives. Procedure শুরু হয় এই প্রস ডিরেক্টিভ দিয়ে। শুরুর সময় যেমন এখানে একটা এক্সাম্পল আছে, এই প্রসিডিউরের নাম ডিসি ডিক্রিমেন্ট। প্রসিডিউরটা শুরু হয়েছে প্রসিডিউর দিয়ে এবং শেষ হবে এন্ড প্রসিডিউর দিয়ে। begins with procedure directive and ends with end ENDP directive। অর্থাৎ প্রসিডিউর দিয়ে প্রস দিয়ে শুরু হবে, ENDP দিয়ে শেষ হবে একটা প্রসিডিউর। Procedure directive may be near, intra segment or far, inter segment। কথা বলছো? নিয়ার মানে হচ্ছে যে প্রসিডিউরটা একই সেগমেন্টের মধ্যে থাকে, যেমন জাম্প, কিছু আছে একই সেগমেন্ট, কিছু আছে আরেক ধরনের জাম্প আছে, সেটা হচ্ছে অন্য সেগমেন্টে। তো প্রসিডিউর এরকম যে একই সেগমেন্ট, আমাদের প্রসেসর যে মেমোরিকে 4টা সেগমেন্টে ভাগ করে, একই সেগমেন্টে জাম্প হলে নিয়ার আর অন্য সেগমেন্টের মধ্যে জাম্প হলে ফার। তো কল প্রসিডিউর। আচ্ছা, কল হচ্ছে আর একটা ইনস্ট্রাকশন। কল ইউজ করা হয় একটা সাবরুটিন আর সাব প্রোগ্রাম বা একটা প্রসিডিউরকে কল করার জন্য। হ্যাঁ, কল এ সাবরুটিন ইন দ্য সেম সেগমেন্ট। কল প্রসিডিউর ফার, কল এ সাবরুটিন ইন দ্য অ্যানাদার সেগমেন্ট। যেমন কল ইউজ করা হয় প্রসিডিউরকে কল করার জন্য, একটা প্রসিডিউরকে, মানে যেমন আমরা ফাংশন কল করি, ঠিক একইভাবে প্রসিডিউর তো ফাংশনের মতোই। কল ইউজ করা হয় প্রসিডিউর বা ফাংশনকে কল করার জন্য। তো এটা ফাংশনকে কল করার জন্য ইউজ করা হয়। তো সেই জন্য আমরা দুই ধরনের, যেমন প্রসিডিউর নিয়ার এবং প্রসিডিউর ফারের জন্য কল ইউজ করা হয়। কল ইনস্ট্রাকশন এর পদ্ধতি হলো কল, তারপর রেজিস্টার, মেমোরি, ডিসপ্লেসমেন্ট। কল এ সাবরুটিন। হ্যাঁ, কলের পরে তোমার রেজিস্টার দেওয়া যেতে পারে, মেমোরি লোকেশন দেওয়া যেতে পারে, বা তাহলে ওই মেমোরি লোকেশন কল হবে, রেজিস্টারের ভ্যালু কল হবে, বা রেজিস্টারের মানে তার মানে ওই রেজিস্টারকে কল করবে, এরকম কিছু ডিসপ্লেসমেন্ট কল হতে পারে, এরকম কিছু বিষয় থাকে। আর ইউজুয়ালি আমরা সাবরুটিন কল করার জন্য আমরা করে থাকি। বিশেষ করে আমরা সাবরুটিন কল করার জন্য এটা কল ইউজ করে থাকি। The call instruction links to procedure. Call instruction টা প্রসিডিউরকে লিংকস করে। হ্যাঁ, and return instruction return from the procedure. এক্সাম্পল দেখো, যেমন প্রসিডিউরের নাম দিছি ডিক্রিমেন্ট, ডিসি নাম দিছি, যে কোনো একটা প্রসিডিউর, ধরো সাম নাম দিলে একটা প্রসিডিউর সামেশনে কাজ করবে, একটা ফাংশন আর কি। আমরা আগেই বলছি যে প্রসিডিউরটা হচ্ছে একটা ফাংশন। তো যেমন ডিক্রিমেন্ট ডিসি নামে আমরা একটা প্রসিডিউর তৈরি করতেছি বা ফাংশন তৈরি করতেছি। তারপরে লেখার পদ্ধতি কি, প্রথমে ফাংশনের নামটা দিবার, এখানে ফাংশনের নাম দিছি ডিসি ডিক্রিমেন্ট, তারপরে প্রসিডিউর নিয়ার। হ্যাঁ, কোন ধরনের প্রসিডিউর দিলাম, নিয়ার না ফার, এটা দিয়ে দিতে হবে। নিয়ার মানে একই সেগমেন্টের মধ্যে কি কাজ করবে, ডিক্রিমেন্ট সিএক্স। অর্থাৎ এই ডিক্রিমেন্ট প্রসিডিউরের মধ্যে যদি ঢোকে বা ফাংশন যদি কল করি, তাহলে সিএক্স এর ভ্যালু 1 করে কমবে। এন্ড রিটার্ন দিয়ে কি হবে, আরইটি রিটার্ন দিয়ে সে প্রসিডিউর থেকে বের হয়ে যাবে। এরপর ডিক্রিমেন্ট এন্ড প্রসিডিউরের পার্ট, মানে প্রসিডিউরটা এখানে শুরু এখানে শেষ,
এটা হচ্ছে প্রসিডিউর লেখার পদ্ধতি। এখন কিভাবে দেখো এই প্রসিডিউরটাকে আমি ইউজ করছি, মনে করো একটা প্রোগ্রাম আছে, প্রোগ্রামের মধ্যে বেশ কয়টা লাইন আছে, তারপরে মুভ এক্স বিএক্স আছে, হঠাৎ করে আমি বললাম যে কল ডিক্রিমেন্ট, কল ডিইসি, তখন কি করবে সে এই প্রোগ্রামের মাঝখানে যখন কল ডিইসি দিবে তখন এই ডিক্রিমেন্ট যে প্রোগ্রামটা, এই প্রসিডিউর, সেই প্রসিডিউরটা এখান থেকে এই কল জাম্প করে এই প্রসিডিউরে চলে যাবে। হ্যাঁ, বুঝতে পারছো? কল থেকে সে জাম্প করে এই প্রসিডিউরে যাবে, প্রসিডিউরে যে সে কি করবে সিএক্স এর ভ্যালুকে এক কমাবে, কমায় আবার এর পরের লাইনে চলে আসবে। আমার কথা কি বুঝতে পারছো? কথা কি বুঝতে পারছো কিভাবে কাজ করবে, কল প্রসিডিউর কিভাবে কাজ করবে? এখান থেকে সে যখন তুমি একটা প্রোগ্রাম চলতেছে, প্রোগ্রামের মধ্যে যখন একটা কল ডিক্রিমেন্ট দিচ্ছ, তখন সে এইখান থেকে এই কল ডিক্রিমেন্ট এখান থেকে সে জাম্প করে চলে যাবে এখানে, ডিক্রিমেন্ট প্রোগ্রামে চলে যাবে, প্রসিডিউরে চলে যাবে, যে এই প্রসিডিউরের কাজটা সে শেষ করে, হ্যাঁ, এরপর আবার সে কি করবে, এই ডিক্রিমেন্ট এখানে আসছে কি হবে, সিএক্স এর ভ্যালু এক করে কমবে, সে সিএক্স এর ভ্যালুকে এক ডিক্রিমেন্ট করবে, করার পরে সেই সিএক্স এর ডিক্রিমেন্ট ভ্যালুটা নিয়ে সে এই পরের লাইনে, এই লাইনে আসবে, এর পরের লাইনে আসবে। কথা কি বুঝতে পারছো? অর্থাৎ এই পরের লাইনে সিএক্স এর ভ্যালু থাকবে, আগে যদি থাকে সিএক্স এর ভ্যালু 10, এখানে হয়ে যাবে সিএক্স এর ভ্যালু 9। কথা কি বুঝতে পারছো? জি স্যার। তো এভাবে হচ্ছে প্রসিডিউরটা। এরপরে আছে কল ইনস্ট্রাকশনস। আরো কিছু কথা, whenever a call instruction is executed, যখন একটা কল ইনস্ট্রাকশন এক্সিকিউটেড হয়, it pushes the IP or CSIP on the stack. Whenever a call instruction is executed, call instruction যখন এক্সিকিউট করা হয় তখন এটা আইপি এবং সিএস এর ভ্যালু, হ্যাঁ, এগুলো সে কি করে স্ট্যাকের মতো, স্ট্যাক তো জানো, স্ট্যাক কি বলো তো? আছে স্যার বিশেষ ধরনের ডাটা রাখে স্যার, র‍্যামের রিজার্ভ এরিয়া। তো স্ট্যাকের মধ্যে সে ওই পুশ করে রাখে, স্ট্যাকের জন্য পুশ আর পপ ইউজ করা হয়, তোমরা জানো। স্ট্যাকের মধ্যে আইপি এবং সিএস এর ভ্যালুটা সে পুশ করে রাখে। কোন আইপি এবং সিএস এর ভ্যালু? এই যে যেখান থেকে সে জাম্প করতেছে, অর্থাৎ কল যেখান থেকে সে কল করা হয়েছে, ওই কল এই জায়গা থেকে কল করা হয়েছে, তাহলে এই লোকেশনের ইনফরমেশনটা, এই লোকেশনের ইনফরমেশন যেখান থেকে সে জাম্প করতেছে, ধরো এখান থেকে সে জাম্প করলো, তাই না, এই জায়গা থেকে সে এই প্রসিডিউরে জাম্প করতেছে, তো যেই লোকেশন থেকে সে প্রসিডিউরে জাম্প করবে সেই লোকেশনের আইপি এবং সিএস ভ্যালু, এই দুইটা ভ্যালুকে সে কি করবে, পুশ করে রাখবে স্ট্যাকের মধ্যে। এই জন্য কিন্তু বিশেষ ডাটা কি, স্ট্যাক এগুলো এই ধরনের ডাটা রাখার জন্য ইউজ করা হয়, তোমরা জানো, তাই না, আগেও কয়েকবার দেখাইছি। তো চেঞ্জ দ্য ভ্যালু অফ আইপি এন্ড সিএস আইপি, মানে নতুন ভ্যালু এবং সিএস আইপি, অর্থাৎ ফিরে আসার সময় মানে এক্সিস্টিং যে অবস্থা থেকে জাম্প করছে সেই অবস্থা আইপি এবং সিএস এর ভ্যালু সে সেভ করবে, এবং এখান থেকে জাম্প করে যে সে এখানে যাচ্ছে, এই লোকেশন থেকে জাম্প করে যে সে ডিক্রিমেন্ট প্রসিডিউরটা যেখানে লেখা আছে সেখানে যাচ্ছে, তো সেই প্রসিডিউরের এই এখন তো সে যখন এই ডিক্রিমেন্ট প্রসিডিউরে আসবে তখন তো সে কি করবে, এই আইপি গুলো এই লোকেশন, এই লোকেশন, এই লোকেশন, এই চারটা লাইনের আইপি গুলো সে তাকে সেট করতে হবে না? তখন তার সামনে নিউ আইপি কি, নিউ আইপি হচ্ছে এই চারটা আইপি, এই চারটা মানে লোকেশনের আইপি, তাই না? তখন যেহেতু সে এখান থেকে সে জাম্প করে চলে যাচ্ছে প্রসিডিউরে, তো প্রসিডিউরের যে লাইনগুলো, সেই লাইনগুলোর আইপি গুলো সে কি করবে, মানে স্টার্টিং আইপি, এই প্রসিডিউরের ফার্স্ট লাইনের যে আইপি, এই লাইনের একটা ফিজিক্যাল অ্যাড্রেস আছে না, এই প্রথম লাইনে একটা ফিজিক্যাল অ্যাড্রেসটা আছে, আর সেই ফিজিক্যাল অ্যাড্রেসের জন্য আইপি এবং সিএস এর ভ্যালু আছে না? জি স্যার। তাহলে সেই নতুন আইপিটা সে চেঞ্জেস দ্য ভ্যালু অফ আইপি আর সিএস আইপি, ওই নতুন আইপি এবং সিএস এর ভ্যালুটা যেখানে সে জাম্প করে যাচ্ছে সেটা চেঞ্জ করে আপডেট করে, হ্যাঁ, and jumps to the procedure by new IP and CS, এবার নতুন প্রসিডিউরে সে জাম্প করে।
এরপরে দেখো যে ডিফারেন্স বিটুইন জাম্প অ্যান্ড কল ইনস্ট্রাকশন। জাম্প এবং কল ইনস্ট্রাকশনের মধ্যে কি পার্থক্য আছে, কারণ দুইটাই তো জাম্প করে। জাম্প ইনস্ট্রাকশন দিলেও সে এক লোকেশন থেকে আরেক লোকেশনে জাম্প করে, কল ইনস্ট্রাকশন দিলেও সে এক লোকেশন থেকে আরেক লোকেশনে জাম্প করে। তো যখন জাম্প দেয় ডাজ নট ইউজ স্ট্যাক, জাম্প করার সময় সে স্ট্যাক ইউজ করে না, কিন্তু কল করে যখন কল হয় তখন সে ইউজ স্ট্যাক ইউজ করে। জাম্প ডাজন্ট রিটার্ন টু নেক্সট ইনস্ট্রাকশন অফ দ্য জাম্প। জাম্প কিন্তু যখন মানে ফিরে আসে, মানে জাম্প কিন্তু যেখান থেকে এক লোকেশন থেকে জাম্প করে এক লোকেশনে চলে যায়। যেমন এখানে আমরা জাম্প ইউজ করছি, তাই না? এই যে এখানে জাম্প ইউজ করছি, কোথায় যেন জাম্প ইউজ করলাম আমরা, লুপের আগে অন্য জাম্প ইউজ করছি। হ্যাঁ, যেমন এখান থেকে সে জাম্প করে এই লোকেশনে চলে গেছে, তাই না? এই লোকেশনে চলে যাওয়ার পরে কিন্তু সে মানে এইখানে ফিরে আসতেও পারে, নাও আসতে পারে, তার কোনো গ্যারান্টি নেই। যদি প্রোগ্রামটা আমি অন্যভাবে লিখি তাহলে হয়তো এখানে নাও আসা লাগতে পারে। হ্যাঁ, কিন্তু কলে কিন্তু প্রসিডিউরের কাজ যখন শেষ হয়ে যায়, অর্থাৎ যখন প্রসিডিউর শুরু হয় এবং প্রসিডিউরে যখন এন্ড প্রসিডিউর হয়ে যায়, তখন কিন্তু সে আবার মূল প্রোগ্রামে ফিরে আসে। হ্যাঁ, তখন কিন্তু সে আবার মূল প্রোগ্রামে, মানে মূল প্রোগ্রাম মানে এই প্রসিডিউরের অর্থাৎ ফাংশন কি, ফাংশনে তো আমরা ফাংশন আর প্রসিডিউর তো একই জিনিস। আমি যখন একটা ফাংশন কল করি তখন এই ফাংশনের যে কাজটা হয় সেটা করে আবার আমরা মেইন প্রোগ্রামে ফিরে আসি। তো প্রসিডিউরে হচ্ছে এই কাজটা শেষ করার পরে সে ইমিডিয়েটলি তার পরের লাইনে এই লাইনের পরের লাইনে সে ফিরে আসবে, অর্থাৎ এই লাইনে সে ফিরে আসবে। হ্যাঁ, এই যে ডট ডট লাইন, এই লাইনে সে ফিরে আসবে, তাই না? তো এটা হচ্ছে প্রসিডিউরে এটা হয়। আর জাম্পে কিন্তু সে আর ফিরে আসতে পারে, নাও আসতে পারে। হ্যাঁ, রিটার্ন টু দ্য নেক্সট ইনস্ট্রাকশন অফ জাম্প, জাম্পের নেক্সট ইনস্ট্রাকশনে সে ফিরে আসে না। হ্যাঁ, ওই যেখানেও বললাম জাম্পের নেক্সট ইনস্ট্রাকশন একটা হচ্ছে ওইখানে তো ফিরে আসবে, ঠিক আছে, কিন্তু এই লাইনের পরের যে লাইন, জাম্প ত্রিপলি থেকে এখানে থেকে জাম্প করেছে ত্রিপলিতে গেছে, ত্রিপলির কাজকর্ম শেষ করে সে এই লাইনের পরের লাইনে যে ফিরে আসবে তার কি কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নেই, তাই না? হয়তো আবার এখান থেকে মানে আবার তাকে উপরে যেতে হবে, অন্য কোথাও আবার বারবার তাকে ঘুরতে হবে, কিন্তু এর পরের লাইনে ফিরে আসবে সেটার কোনো গ্যারান্টি নেই। সেটা হচ্ছে কথা যে জাম্পের ক্ষেত্রে মানে ওই ইনস্ট্রাকশনের পরের লাইনে ফিরে আসবে, এটার মানে আসে না। আর মাস্ট রিটার্ন টু দ্য নেক্সট ইনস্ট্রাকশন অফ কল, কলের ক্ষেত্রে অবশ্যই পরবর্তী লোকেশনে ফিরে আসবে। এটা হচ্ছে জাম্প এবং কলের পার্থক্যগুলো। এরপরে হচ্ছে আরো কিছু ডিরেক্টিভস, অ্যাসেম্বলার ডিরেক্টিভস বলে, যেমন দিস ডিরেক্টিভস অ্যাজিউম। আচ্ছা, অ্যাজিউমটা আমরা এরকম কিছু ইনস্ট্রাকশন সেটা আমরা ইউজ করে থাকি। অ্যাজিউম কি জন্য ইউজ করি? অ্যাজিউম হচ্ছে দিস ডিরেক্টিভ টেলস দ্য অ্যাসেম্বলার দ্য নেম অফ দ্য লজিক্যাল সেগমেন্ট ইট শুড ইউজ ফর এ স্পেসিফাইড সেগমেন্ট। তোমরা ল্যাবে অ্যাজিউম ইউজ করছো না? ল্যাবের প্রোগ্রামগুলোর মধ্যে দেখছো অ্যাজিউম লেখা থাকে? জি স্যার। অ্যাজিউম সিএস ডট কোড, মানে প্রোগ্রামের মধ্যে যেখানে তুমি সিএস ইউজ করবা সেটাকে সে কোড হিসেবে ধরে নিবে, কোড সেগমেন্ট হিসেবে ধরে নিবে। বা এরকম আছে না অ্যাজিউম সিএস সেগমেন্ট, হ্যাঁ, তারপরে ডিএস সেগমেন্ট, এরকম অর্থাৎ প্রোগ্রামে যেখানে তুমি সিএস লিখবা সেই সেগমেন্ট হিসেবে ধরে নিবে। এই যেমন আমরা যে ল্যাবের এক্সাম্পল দিচ্ছি, ল্যাবের যে শীটের অ্যাজিউম সিএস কোড, তার মানে টেল দ্য অ্যাসেম্বলার দ্য লজিক্যাল সেগমেন্ট ইজ কোড সেগমেন্ট। এরকম অ্যাজিউমটা আমরা এইভাবে ইউজ করে থাকি। এরপরে এটা তো যদি ল্যাবে যেহেতু আগে কয়েকবার দেখাইছি যেন এখানে আর বলতেছি না। এরপরে ডিফাইন ওয়ার্ড। ডিফাইন ওয়ার্ড হচ্ছে ডিফাইন এ ভেরিয়েবল অফ টাইপ ওয়ার্ড, ভেরিয়েবল অ্যাসাইন করে। এক্সাম্পল দিলে বুঝবা, যেমন নেম, ডিফাইন ওয়ার্ড 437A, তার মানে কি? ডিক্লেয়ার দ্য ভেরিয়েবল নেম অফ টাইপ ওয়ার্ড and variable is initialized with value at, তার মানে তুমি প্রোগ্রামের মধ্যে যেখানেই নেম ইউজ করবা সেখানে সে আসলে নেম বলতে কি বুঝবে? এই সংখ্যাটাকে বুঝবে। কথা কি বুঝতে পারছো? যেমন আমরা বলি না যে x equal to 1, কথা তো প্রোগ্রামে যেখানে তুমি x ইউজ করবা সেখানে সে আসলে কি বুঝবে? ওটাকে 1 বুঝবে না? জি স্যার। অনেকটা ওরকম আর কি। তবে এখানে একটা বিষয় হচ্ছে ডিফাইন ওয়ার্ড যখন তুমি লিখবা
তখন অবশ্যই এই সংখ্যাটা ওয়ার্ড হইতে হবে, অর্থাৎ 16 বিট হইতে হবে। ডিফাইন ওয়ার্ডের জন্য ওয়ার্ড তুমি বলে দিচ্ছ যে একটা ওয়ার্ড ডিফাইন করতে হবে, অর্থাৎ তুমি যেই নামটা দিছো, একটা নেম দিছো, আইআইসি দিলে বা ত্রিপলি নাম দিলে, এখানে ত্রিপলি দিলা, ত্রিপলিতে ডিফাইন ওয়ার্ড দিলা, দিতে পারো। যে কোনো একটা ভ্যারিয়েবল তুমি সংখ্যা, যে কোনো একটা নাম তুমি ইউজ করতে পারো, বা তোমার নাম দিলে এখানে নেম দিয়ে তোমার নাম দিলে কথার কথা, বা যে কোনো একটা জিনিস, যে কোনো একটা নাম তুমি দিতে পারো। দিয়ে ডিফাইন ওয়ার্ড যখন বলবা তখন তোমাকে অবশ্যই ওই নামটাকে তোমার একটা ওয়ার্ড দিয়ে ডিফাইন করতে হবে, অর্থাৎ একটা 16 বিট ডাটা দিয়ে ডিফাইন করতে হবে, তুমি 8 বিট ডাটা দিয়ে ডিফাইন করতে পারবা না। কথা কি বুঝতে পারছো? জি স্যার। যেই এটার সংখ্যা জন্য বাইট নাই স্যার? বাইট নাই, কিন্তু এর কাছাকাছি আর একটা আছে, সেটা হচ্ছে ইকুয়েট, ইকিউইউ। এটা হচ্ছে ইকুয়েট, লাইক জন, যেমন এখানে নেম দিছিলাম, এখানে জন ইউজ করছি, জন ইকিউই 20। দেখো এখানে কিন্তু ইকুয়েটের ক্ষেত্রে তুমি 8 বিটও ইউজ করতে পারো, 16 বিটও ইউজ করতে পারো, এটা কোনো ফিক্সড নাই। হ্যাঁ, কিন্তু ডিফাইন ওয়ার্ডের ক্ষেত্রে তোমাকে এখানে বলে দিয়ে আসছে ওয়ার্ড, তার মানে তোমাকে এখানে অবশ্যই 16 বিট ইউজ করতেই হবে, এটা হচ্ছে ব্যাপার। ইকুয়েট এবং ডিফাইন ওয়ার্ডের মধ্যে পার্থক্য হলো এটা, মনে থাকবে? জি স্যার। দুইটার কাজ একই রকম, বাট একটা হচ্ছে কোনো লিমিটেশন নেই, তুমি 8 বিট ইউজ করতে পারো, 16 বিট ইউজ করতে পারো, আর এটার ক্ষেত্রে অবশ্যই তোমাকে 16 বিট ইউজ করতে হবে, এটা হচ্ছে পার্থক্য। এখানেও যেমন দেখাইছে যে জন, এই কথা ইকুয়েট, জন ইকুয়েট 20, তার মানে কি? তার মানে জন ইকুয়াল টু কত? 20। স্যার 20। আচ্ছা, ওআরজি, ওআরজি মানে হচ্ছে অরিজিনেট, লাইক ওআরজি 2000 সেট দ্য লোকেশন কাউন্টার টু 2000। এটা তো আমরা ল্যাবে তোমাদেরকে দেখে মানে অনেকবারই বলছি, ওআরজি 2000 মানে এটা মানে ওই লোকেশন কাউন্টার মানে আইপি অ্যাড্রেসটা 2000 এ সেট করে দিবে। কথা কি বুঝতে পারছো? মানে ওআরজি বিষয়টা তো তোমরা জানো যে ওআরজি যদি 1000 দিই বা 2000 দিই, তার মানে মেমোরি 2000 লোকেশন থেকে কি হবে, প্রোগ্রামটা থাকবে। হ্যাঁ, আর ইউজুয়ালি লোকেশন কাউন্ট ইজ অটোমেটিক্যালি সেট টু, যখন একটা সাধারণ অবস্থায় কোনো ওআরজি না লেখা থাকলে সাধারণত 00 থেকে প্রোগ্রামটা রাখা শুরু করে, কিন্তু যখন আমরা ওআরজি 1000 বা 2000 দিয়ে দিই, তখন ওই আইপি অ্যাড্রেস থেকেই সে প্রোগ্রামটা রাখা শুরু করে। কথা কি বুঝতে পারছো? কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। বুঝতে পারছি স্যার।
তো দেখো এরপরে আমরা এক্সাম্পল প্রোগ্রাম তুমি দেখতে পাচ্ছ? আচ্ছা, প্রোগ্রামটা ভালো করে খেয়াল করে বোঝো, কারণ আমাদের কিন্তু ফার্স্ট সেগমেন্ট যেটা, এখানে একটা প্রোগ্রাম অবশ্যই থাকবে, অবশ্যই একটা প্রোগ্রাম থাকবে। হ্যাঁ, তো সেই জন্য প্রত্যেক সেগমেন্টেই প্রোগ্রাম থাকবে, এই জন্য প্রোগ্রামগুলো ভালো করে বোঝো, এগুলো তোমাদের কাজে লাগবে। এখন প্রথমে একটা সহজ প্রোগ্রাম, একদমই সহজ একটা প্রোগ্রাম, প্রোগ্রাম লেখার অভিজ্ঞতা তোমাদের হচ্ছে। তো দেখো একটা যে প্রথম যে প্রোগ্রামটা বলছে এক্সাম্পল প্রোগ্রাম 1, রাইট এ প্রোগ্রাম টু write a program that reads in a temperature value from a sensor connected to port 5, adds the correction factor 7 to the value reads in, and then stores the result in reserved memory location. কাজটা খুব সহজ। তো একটা প্রোগ্রাম লিখতে হবে যেটা একটা সেন্সর থেকে ডাটা রিড করবে, সেন্সরের একটা পোর্ট আছে, সেই পোর্ট থেকে ডাটা রিড করবে, রিড করে সেই ডাটার সাথে +7 যোগ করবে, কারেকশন ফ্যাক্টরে +7 যোগ করবে, যোগ করে সেই ডাটাটাকে একটা রিজার্ভ মেমোরি লোকেশনে স্টোর করবে। কথা কি বুঝতে পারছো? তোমরা কি শুনতে পাচ্ছ কথা? জি স্যার। হ্যাঁ, শুনতে পাচ্ছ? প্রোগ্রামটা কি বলছে এটা ভালো করে বোঝার চেষ্টা করো। প্রোগ্রামগুলো কিন্তু কোথায়, প্রোগ্রামগুলো ভালো বোঝা যাবে। একটা সেন্সর থাকবে, ধরো এটা যদি একটা সেন্সর হয়, এই সেন্সরে থেকে যে ডাটাগুলো আসতেছে সেই ডাটাটা মনে করো পোর্ট নাম্বার হচ্ছে 05, এই 05 পোর্টে ডাটাটা স্টোর হচ্ছে। সেই ডাটাটার সাথে আমরা কি করতে হবে, এই ডাটাটার সাথে আবার +7 যোগ করতে হবে, যোগ করে যে রেজাল্টটা সেটা স্টোর হবে একটা রিজার্ভ মেমোরি লোকেশন। এটা হচ্ছে কাজ। পোর্টে এসে ডাটা স্টোর হবে, সেখান থেকে একটা রিজার্ভ মেমোরি লোকেশনে স্টোর করতে হবে। এটা হচ্ছে মানে কাজটা। তো দেখো প্রথমেই যে লাইনটা আছে যে মুভ x 0010, তোমাদের পরীক্ষায় আমি একটা কোশ্চেন দিছিলাম ইনস্ট্রাকশন, এই লাইনটাই উঠাই দিছিলাম আসলে, যে মুভ ds, x। তো খুব কম সংখ্যক স্টুডেন্টই এই লাইনটাকে রাইট লাইন হিসেবে বলছে, বেশিরভাগ স্টুডেন্টই বলছে যে এই লাইনটা একটা রং। এমনিতে তোমরা বেশিরভাগই কপি করো, অনেকে মানে যারা বুঝে আনসার দিচ্ছে তারা হয়তো অনেকেই মনে করছে যে রং, যেহেতু এখানে সেগমেন্ট আছে, এই লাইনটাকে অনেকেই মনে করছে যে এটা রং ইনস্ট্রাকশন। হ্যাঁ, কিন্তু আমাদের মুভের মধ্যে, আমার কথা কি বুঝতে পারছো? এই লাইনটাকে রং, এই ইনস্ট্রাকশনটাকে রং ইনস্ট্রাকশন লিখছে, কিন্তু এই ইনস্ট্রাকশনটা তো রং না, কারণ আমাদের মুভের মধ্যে যে কথা ছিল যে পোর্ট সেগমেন্ট, অন্য কোনো সেগমেন্টের কথা ছিল না, শুধু পোর্ট সেগমেন্ট ক্যান নট বি ডেস্টিনেশন। পোর্ট সেগমেন্ট ডেস্টিনেশন হতে পারবে না, কিন্তু অন্য কোনো সেগমেন্ট যে ডেস্টিনেশন হতে পারবে না, এটা কি লেখা ছিল কোথাও? মুভের ক্ষেত্রে লেখা ছিল না। তোমরা দেখো ডাটা মুভমেন্ট ইনস্ট্রাকশনের মধ্যে দেখো, ওখানে কোথাও লেখা নেই যে মানে কোন সেগমেন্ট রেজিস্টার ডেস্টিনেশন হতে পারবে না, এরকম লেখা নেই। শুধু পোর্ট সেগমেন্টের কথা ছিল যে পোর্ট সেগমেন্টটা ডেস্টিনেশন হতে পারবে না। তো সেজন্য যেহেতু ডাটা সেগমেন্টের ডেস্টিনেশন হতে পারবে, ডাটা সেগমেন্টের ক্ষেত্রে কিন্তু কোনো নিষেধ ছিল না। হ্যাঁ, কিন্তু অনেকেই তোমরা ওটা ভুল করছো। যাই হোক, তো মুভ x, এত প্রথমে আমার টার্গেট হচ্ছে একটা রিজার্ভ মেমোরি লোকেশনে রাখতে হবে। তো সেই জন্য যেটা করছি, প্রথমে আমি এটা প্রথমে করতে পারো, পরে যেও করতে পারো। আচ্ছা, যদি পরে করতে চাও সেটাও করতে পারো, কোনো সমস্যা নেই।
যে তুমি প্রথমে লিখলা যে প্রোগ্রামে লিখলা যে আমার কাজ কি, একটা টেম্পারেচার সেন্সর reads in a temperature read করতেছে সেন্সর কানেক্টেড টু এ পোর্ট, এত এই পোর্টের সাথে কানেক্টেড। তাহলে ওই সেন্সর থেকে যে ডাটাটা আসতেছে সেটা মাইক্রোপ্রসেসরের এই পোর্টে জমা হবে। এটা কি, এটা ঠিক আছে তো? ক্লিয়ার? জি স্যার। তাহলে আমি কি লিখবো, যে আমি এই ডাটাটা কিভাবে কালেক্ট করব, যে ইন দিয়ে কি হয়, আমি কোনো ইনপুট ডিভাইস থেকে ডাটা আমি মাইক্রোপ্রসেসরে আনি। তাহলে ইন মাইক্রোপ্রসেসরে কোথায় আনি, মাইক্রোপ্রসেসরে যে কোনো আই অপারেশন কিসের মাধ্যমে হবে, এক্স অথবা এল। এক্স আউট অফ স্যার। তাহলে এই জন্য ইন এল কমা 05H, এই জন্য আমি ওই 05 পোর্ট থেকে ডাটা কোথায় আনলাম, মাইক্রোপ্রসেসরের এল রেজিস্টারে আনলাম। ঠিক আছে? এখন বলছে যেই ডাটাটা আমি এল রেজিস্টার, এখানে কি এটা হচ্ছে কি পোর্ট, তাই না? এটা তো পোর্ট অ্যাড্রেস, ঠিক আছে না? পোর্ট অ্যাড্রেস। ওই পোর্টের মধ্যে যে ডাটা আছে সেই ডাটাটা এল এর মধ্যে আসছে, এবং এল এর মধ্যে যে ডাটাটা আসছে তার সাথে কি যোগ করতে হবে, 7 যোগ করতে হবে। তাহলে অ্যাড এল কমা 07H, ঠিক আছে? তাহলে এল এর সাথে যে ডাটাটা আসছে সেটার সাথে 7 যোগ করতে হবে টু দ্য ভ্যালু রিডস ইন, যেই ভ্যালুটা এখানে রিড হয়েছে সেটা 05 এর মধ্যে আসছে, আর 05 থেকে পোর্ট অ্যাড্রেস থেকে এটাতে অ্যাড্রেস, ওই অ্যাড্রেস থেকে ডাটা এল এর মধ্যে আসছে। তো এল এর মধ্যে যে ডাটাটা আসছে তার সাথে 7 যোগ করতে বলছে, সেটা যোগ করলাম। রেজাল্টটা কোথায় আছে, এল এর মধ্যে না? জি জি স্যার। স্যার। এখন আমার কাজ হলো যে আমি ওই ডাটাটাকে একটা রিজার্ভ মেমোরি লোকেশনে সেট করতে হবে। একটা রিজার্ভ মেমোরি লোকেশনে যদি ডাটাটা রাখতে চাই, তাহলে একটা মেমোরি লোকেশনে, যে কোনো একটা মেমোরি লোকেশনে যদি আমি ডাটা রাখতে চাই, তাহলে এই মেমোরি লোকেশনে কি ইনফরমেশন লাগবে, ফিজিক্যাল অ্যাড্রেস লাগবে না? জি স্যার। ফিজিক্যাল অ্যাড্রেসের জন্য কি লাগবে, সেগমেন্ট এন্ড অফসেট লাগবে। সেগমেন্টের অফসেট লাগবে। সেই জন্য আমি ডাটা সেগমেন্টকে ইউজ করব। সেই জন্য আমি কি করলাম, ডাটা সেগমেন্টের মধ্যে একটা ভ্যালু নিতে হবে। তো ডাটা সেগমেন্টের মধ্যে যে কোনো সেগমেন্ট রেজিস্টারের মধ্যে সরাসরি আমি কি কোনো সেগমেন্টের, আমরা জানি যে এটা নট অ্যালাউড মুভ, হ্যাঁ, ডাটা সেগমেন্ট আমি 001 লিখতে পারবো না। ইমিডিয়েট ইনস্ট্রাকশন সেগমেন্টের ক্ষেত্রে ইমিডিয়েট ইনস্ট্রাকশন ইজ নট অ্যালাউড, অর্থাৎ কোনো সেগমেন্ট রেজিস্টারের পাশে সরাসরি এরকম ইমিডিয়েট দেওয়া যায় না, তোমরা জানো। জি স্যার। এই জন্য আমি কি করছি, প্রথমে এটা এখানে 0010 দিছে, তুমি অন্য একটা ইয়েও দিতে পারো, যে দিলে যে মুভ আমি সেগমেন্ট সেট করব, সেই জন্য এক্স এর মাধ্যমে নেওয়াটাই ভালো। যে আমি দিলাম যে 100H, সেগমেন্ট দিলে 1000, এখানে 10010 দিছে, তুমি 1000ও দিতে পারো, 2000 দিতে পারো, একটা সেগমেন্টে দিলা 1000, এরপরে দিলে যে মুভ ডাটা সেগমেন্ট এক্স। তাহলে এখন কত, ডাটা সেগমেন্টের ভ্যালু কত হইলো, স্যার 1000। হ্যাঁ বি নেই, স্যার এক্স এর ভ্যালুটা স্যার। এক্স এর ভ্যালু তো 1000 হয়েছে, এক্স এর মধ্যে আমি 1000 রাখছি। এবার এক্স থেকে ডাটা আমি কোথায় নিচ্ছি, জি স্যার। Yes. এক্স এর ভ্যালুটা যাবে। ইউজারটা স্যার 1000 হবে স্যার। তাহলে ডাটা সেগমেন্টের ভ্যালু হলো 1000, ঠিক আছে? আমার লাগবে কি, সেগমেন্ট হয়ে গেল, এখন লাগবে অফসেট। তো অফসেটের জন্য আমি কি করব, অফসেটের জন্য এই যে মুভ, এটা গত ওই জায়গায় দেখাইছি, আমি যদি দিই যে মুভ 000L, এর কথার মানে কি, এই কথার মানে হচ্ছে এই এল এর মধ্যে যে ভ্যালুটা আসছে, 7 যোগ করার পরে রেজাল্টটা এল এর মধ্যে আছে, হ্যাঁ, যে রেজাল্টটা এল এর মধ্যে আছে, এল এর মধ্যে রেজাল্টটা আছে, তাই না? এখন যোগফলের রেজাল্টটা এল এর মধ্যে না, সেই জি, এল স্যার। থেকে রেজাল্টটা এখন এই অফসেট, এইটার মানে এটা হচ্ছে অফসেট অ্যাড্রেস। তাহলে এই অফসেটে যাবে, তখন সে কি করবে, সে তখন অফসেট হিসেবে ইউজ করবে হচ্ছে কোনটা, 00, স্যার 0000।
হ্যাঁ, তাহলে সে এখন সেগমেন্টও আছে অফসেটও আছে, তাহলে সেটা ফিজিক্যাল লোকেশন পাবে এবং ওই ফিজিক্যাল লোকেশনে এল এর ভ্যালুকে সে স্টোর করবে। এরপরে তুমি এইচএলডি দিতে পারো, হল্ট দিয়ে প্রোগ্রাম স্টপ হয়ে যাবে। বুঝতে পারছো? এভাবেও করতে পারো, অথবা শুরুতে এই দুইটা লাইন শুরুতে দিয়ে দিতে পারো, অথবা তুমি আরেকটা কাজ করতে পারো। তুমি যদি মনে করো স্যার আমরা তো সেরকম একটা ইউজ করি না, তাহলে করতে পারো তুমি এখানে এইটার পরিবর্তে এটাও দিতে পারো, যে দিয়ে দিলে মুভ bx, 0008। হ্যাঁ, এরপরে দিলে যে মুভ, হ্যাঁ, bx, l, এটাও করতে পারতে না? জি স্যার। এটাও করতে পারতে না? bx এর মধ্যে 00 দিয়ে নিলে, তারপরে কি দিলা যে l থার্ড ব্র্যাকেট bx, তার মানে কি এই bx অফসেটে l এর ভ্যালুটা কি হবে? ডাটা সেগমেন্ট আগে থেকে দিয়ে রাখছো, সেগমেন্ট আর অফসেট আছে bx এর মধ্যে, bx এর এই লোকেশনে এই সেগমেন্ট এবং অফসেট মিলে যে ফিজিক্যাল অ্যাড্রেস, সেই ফিজিক্যাল অ্যাড্রেসে এই রেজাল্টটা স্টোর হবে। ক্লিয়ার? জি স্যার। এখন কোথাও না বুঝে থাকলে বলো। এটাই এখন গতবার পরীক্ষা আসছিল যে এরকম সেন্সর থাকবে, সেন্সর থেকে ডাটা রিড করবে, রিড করার পরে যোগ করবে বা বিয়োগ করবে, কি যেন ছিল, থাকার বিয়োগ করার পরে রেজাল্টটা হবে, রেজাল্টটা যদি পজিটিভ রেজাল্ট হয় তাহলে এই লোকেশনে স্টোর করবা, আর নেগেটিভ রেজাল্ট হলে আর এক লোকেশনে স্টোর করবা। সেই লোকেশনগুলো দেওয়া ছিল, যেমন হ্যাঁ লোকেশনগুলো দেওয়া ছিল, যে বলে দিল যে পজিটিভ লোকেশন, পজিটিভ রেজাল্ট হলে সেটা 000 লোকেশনে স্টোর করো, আর নেগেটিভ রেজাল্ট হলে সেটা 0010 লোকেশনে স্টোর করো। এটা কি পারবা তোমরা করতে? কিভাবে করবা বলো তো? পারবা? স্যার ইফ ইনস্ট্রাকশনের ইউজ করতে হবে না স্যার? না, ইফ করার দরকার নেই, না করেও করতে পারবা। স্যার যে টেস্ট দিয়ে স্যার মোস্ট সিগনিফিকেন্ট বিটটা স্যার ইয়া করলেও বোঝা যাবে স্যার। এখানে ইফ ছাড়াও করা যাবে। স্যার টেস্ট দিয়ে করা যাবে না স্যার? হ্যাঁ, এটা টেস্ট দিয়ে করতে হবে, টেস্ট ইউজ করতে হবে। তুমি ফার্স্ট বিটটাকে টেস্ট করতে হবে, কথা বুঝছো? ধরো এল এ যে রেজাল্টটা পাইছো, মানে এই লাইন পর্যন্ত তুমি করলা, এই লাইন পর্যন্ত তো করতেই পারতেছো, তাই না? এরপরে যেটা করতে হবে সেটাকে তোমাকে, এই ধরো ইনিশিয়ালি তুমি সেগমেন্ট এবং অফসেট বা সেগমেন্ট তুমি সেট করে নিলা, এই দুই লাইন তো সেগমেন্ট সেট করার জন্য, তাই না? এই দুইটা লাইন তো সেগমেন্ট সেট করার জন্য, এটা তো ক্লিয়ার? জি স্যার। তো এই দুই লাইন তো পরেও করা যায়, আমরা আগে করছি, ঠিক আছে, সেগমেন্টের ব্যাপারটা আগে ঠিক করে রাখলাম, এটা সেগমেন্টের জন্য ইউজ করছি। তারপরে এই পর্যন্ত করলা, যোগ করা বা বিয়োগ করা যায় সেটা করলা, ডাটা নেওয়ার পরে যোগ বা বিয়োগ করা, করার পরে রেজাল্টটা কোথায় আছে? এল এর মধ্যে আছে, তাই না? এখন তুমি কি করলো? টেস্ট করো, টেস্ট এল কে কত দিয়ে, এল এর কোন বিটটা টেস্ট করতে হবে বলো তো? এল এর কোন বিটটা টেস্ট করবা পজিটিভ না নেগেটিভ বোঝার জন্য? হ্যাঁ, মোস্ট সিগনিফিকেন্ট বিট। তার মানে তুমি কি করো, যেহেতু 8 বিট, তাহলে 1 0 0 তিনটা 1 2 3 4, হ্যাঁ এই বাইনারি সংখ্যা, এইটা দিয়ে কি করো, এখানে 1 দিয়ে বাকিগুলো 0 করো, দিয়ে এটাকে টেস্ট করো। টেস্ট করার পরে যদি কি করতে হবে, যদি তোমার এরপরে ডিসিশন কি নিবা, জাম্প দাও, জাম্প ইফ নট 0, ওই যে জাম্প ইফ নট 0 দিয়ে করছিলাম, যদি 0 আসে, 0 না আসে মানে কি, যদি তুমি এল এর সংখ্যার সাথে 1 ইয়ে করো, যদি এল এর প্রথম ভ্যালুটা যদি 1 হয় আর এটাও যদি 1 হয়, তাহলে রেজাল্ট কি 0 আসবে? আসবে না তো? না স্যার। না স্যার। 0 না আসা মানে কি, পজিটিভ না নেগেটিভ? জাম্প ইফ নট 0
নেগেটিভ স্যার। নেগেটিভ, Negative. জিরো মানে নেগেটিভ, আর জিরো আসা মানে হচ্ছে Positive, sir. পজিটিভ। পজিটিভ। তো সেই জন্য জিরো জাম্প ইফ নট জিরো যদি হয় তাহলে তুমি দিবা যে এখানে লিখলা যে নেগেটিভ লিখলা, তখন নিচে আবার নেগেটিভ দিয়ে আরেকটা ইয়ে রাখলা, সেখানে নেগেটিভে দিয়ে এরকম একটা লেভেল দিলা, সেই লেভেলের মধ্যে লিখলা যে নেগেটিভ হলে কোথায় কোন লোকেশন, নেগেটিভ হলে এই লোকেশন, আর পজিটিভ হলে ধরো দিলা যে আমি এখানে তো প্রোগ্রামে দিয়ে রাখলাম যে পজিটিভ হলে 001 লোকেশন আর নেগেটিভ হলে 0000 লোকেশন। তাহলে এখানে বাকি কাজ এটা যে নেগেটিভ দিয়ে দিবা যে মুভ, নেগেটিভ হলে 00, তাহলে মুভ হচ্ছে সরাসরি এটা দিতে পারো 000 L, আর যদি পজিটিভ হয় আর একটা দিবা যে পজিটিভ দিয়ে পজ দিয়ে দিবা মুভ 001 L, আর নিচে এরপরে হচ্ছে HLT। তা যদি জাম্প ইফ নট জিরো হয় তাহলে নেগেটিভে যাবে, ঠিক আছে না? আর আদারওয়াইজ কোথায় যাবে? Positive, sir. এখানে যদি জাম্প ইফ নট জিরো হয় তাহলে নেগেটিভে যাবে, আর যদি জিরো হয় তাহলে ইমিডিয়েট অর্থাৎ এই লোকেশনের পরের লোকেশনে তোমাকে কিন্তু পজিটিভ দিতে হবে, অথবা সরাসরি এটা লিখে দিতে পারো, পজিটিভ না দিয়েও সরাসরি মুভ এটা দিয়ে দিতে পারো, এইটা অর্থাৎ মুভ 001 L দিতে পারো। তার মানে যদি ইফ নট জিরো হয় তাহলে নেগেটিভ, তাহলে সে এইখানে যাবে, নেগেটিভে যাবে, আর যদি না হয় জিরো না হয় তাহলে সেই এই পজিটিভ লোকেশনে যাবে, তখন আর পজিটিভ না দিলেও হয়, এভাবে আলাদাভাবে লেবেল দেওয়ার দরকার নেই। আমার কথা কি বুঝতে পারছো? না বুঝলে বলো। জি স্যার, বুঝতে পারছি। নেগেটিভ হলে সে জাম্প ইফ নট জিরো দিয়ে নেগেটিভে জাম্প করবে, আর যদি নেগেটিভ না হয় তাহলে ওর পরের লোকেশন হচ্ছে পজিটিভের লোকেশন, এর পরের লোকেশনে চলে যাবে, হয়ে গেল। যদি কেউ চাও এভাবে আমাকে দেখাতে পারো নিজেরা করে যে স্যার এইভাবে হবে কিনা, ট্রাই করে দেখতে পারো যেটা। তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। জি স্যার।